গুড মর্নিং, কিন্তু এখন মর্নিং নেই, 12:30 বাজে, সেই জন্য গুড আফটারনুন। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা, বলবো না, ওই জায়গাতে আমরা প্রত্যেক বছরই যাই, একটা আশ্রম, ডুমুরদহ ধাম বলে আশ্রমে যাব। ওইখানে আমাদের মহারাজের সাথে খুবই কানেকশন আছে, আমাদের মহারাজ ওখান থেকেই দীক্ষিত হয়েছিলেন। তা আজকে ওখানে একটা রথের অনুষ্ঠান আছে, তার জন্যই আমরা সেখানে আজকে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আজকে আমরা দিল্লি রোড হয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা বৃষ্টি না হলেও কিন্তু সম্পূর্ণ মেঘলা, ওয়েদারটা ভালো। আর আমাদের এই অনুষ্ঠানের জন্য গতকাল রাত্রিবেলা আশ্রম থেকে ফোন করেছিল যে আজকে আসার জন্য, তার জন্য বিশেষ করে আজকে আমরা আরও যাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমার সাথে রয়েছে বিপ্লব, গাড়ি চালাচ্ছে মিমো, তারপরে আছে মা, আর পেছনে আছে সাগর আর রঞ্জিত। আজকে রঞ্জিত এসছে, রঞ্জিতকে আমি নিয়ে এসেছি। ওখানে যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ওখান থেকে আমাদের একটু যাওয়ার ইচ্ছে আছে কালনার 108 শিব মন্দির, যদি সময় থাকে তো ওইখানেও একবার ঘুরে আসবো। রাস্তাটা তো খুবই ভালো, ভীষণ সুন্দর। আমরা মোটামুটি মগরা পর্যন্ত চলে এসেছি। আর এখানে কিন্তু খুব বলে না চন্দননগরে কলা গাছ, কেন অত কলা ভালো পাওয়া যায়, আজকে আমি দেখলাম প্রচুর কলা গাছ, ওই জন্যই না তো কলা ভালো পাওয়া যায়। সবুজটা একবার দেখাও, দেখো কত সুন্দর সবুজ। অবশ্যই বর্ষাকাল, তার জন্যই গাছগুলো সব প্রাণবন্ত হয়ে আছে। রাস্তার দুদিকে খুব সুন্দর সুন্দর গাছ আছে। এখন আমরা যাচ্ছি মগরা ফ্লাইওভারের ওপর দিয়ে, খুব ভালো। ও পাশে হচ্ছে রেল লাইন। আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে ডুমুরদহতে উত্তম আশ্রম বলে পরিচিত। আমাদের গুরু শ্রী শ্রী মোহনানন্দ মহারাজ, উনি দীক্ষিত হয়েছিলেন এখান থেকেই। উনি দীক্ষিত হয়েছিলেন শ্রী ধ্রুবানন্দ মহারাজের কাছে। তারপরে আমাদের যে গুরু, উনি বদ্রীনারায়ণ এবং ঋষিকেশেই উনি আশ্রম তৈরি করেন। ওখানে আমি প্রত্যেক বছর যাই, এখন আমারই দায়িত্বে রয়েছে। উনি আবার সম্পর্কে আমার দাদু, আমার বাবার আপন কাকা। আমরা এখন ডুমুরদহ স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি, দিয়ে এবার আশ্রমে ঢুকবো। এই যে ডুমুরদহ স্টেশন, এবার তারপরে হচ্ছে আশ্রমের রাস্তাটা। আমরা আশ্রমের একদম সামনে চলে এসেছি, সামনে বিশাল গেট আশ্রমের। এগুলো সব আশ্রমের ধান ক্ষেত, কিন্তু আশ্রমের ক্ষেত এগুলো সব। পাশে ডান দিকে হচ্ছে দাতব্য চিকিৎসালয়। দেবানন্দ, উনি এখন এই ডুমুরদহের উনি প্রধান এখন। উনি এখন দীক্ষা টিক্ষা সব দেবে, এখন উনি দায়িত্ব পেয়েছে। সেক্রেটারি উনি, প্রেসিডেন্ট। আর আমাদের ঋষিকেশ আশ্রমের তো ক্যাশিয়ার, আর আমি রয়েছি সেক্রেটারি। ইনি হচ্ছে লাস্ট গুরু ছিলেন অভয়ানন্দ মহারাজজি ব্রহ্মচারী। ওনার কাছেই আমরা দেখা করেছি, কয়েকবার এসেছি। তারপরে এখন দেখালাম যে এখন হচ্ছে সেক্রেটারি, একজন প্রেসিডেন্ট আপনাকে দেখালাম, এখন ওনারা দায়িত্বে আছে। এই আমরা খেতে বসেছি, এখানে ভোগ খাওয়ার জন্য বসে গেছি। দেখুন চারিদিকে সবাই ভোগ খাচ্ছে, আমরাও খাচ্ছি। দেখুন ভোগ খাওয়া হচ্ছে আমাদের, ডাল ভাত, একটা সবজি, আর হচ্ছে আলু পটলের তরকারি। এই হচ্ছে আমাদের ভোগ, সবাই আমরা খাচ্ছি এখানে। আমলার চাটনি, পায়েস, আর হচ্ছে রসগোল্লা। এই হচ্ছে মন্দিরটা, দেখুন এখানে আরতি হয়, এখানে সব মহারাজদের। এই হচ্ছে এখানে থাকার ব্যবস্থা, এখানে সব সমাধিস্থল, পরপর সব সমাধিস্থল আছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার আমরা গাড়িতে গিয়ে উঠছি। এই যা বৃষ্টি, আসা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন চলেছি বৃষ্টি উপভোগ করতে করতে 108 মন্দির যাচ্ছি। অম্বিকা কালনার 108 মন্দির দর্শন করার জন্য।
যখন থেকে এসেছি প্রচণ্ড বৃষ্টি চলছে, বৃষ্টির থামার কোনো লক্ষণই নেই, বৃষ্টি চলেই চলেছে। দেখুন রাস্তা তো দেখুন, একটা আলাদা অবশ্য সৌন্দর্য লাগছে। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে মূলত অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বর্ধিষ্ণু বর্ধমান রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল। বর্ধমান রাজপরিবারের বিভিন্ন সদস্য 1709 থেকে 1849 খ্রিস্টাব্দের মধ্যে এই চত্বর ও এর বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেন। চত্বরের সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে লালজি মন্দির। এটা 1739 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে, যা মহারাজ কীর্তিচাঁদ রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য নির্মাণ করান। এছাড়া এখানে রয়েছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটা 1751 খ্রিস্টাব্দে মহারাজা ত্রিলোকচন্দ্র নির্মিত। এই চত্বরে সবচেয়ে সুসজ্জিত ও বিখ্যাত প্রতাপেশ্বর মন্দির। এটা মহারাজা প্রতাপচাঁদের স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী পিয়ারি কুমারী দেবী প্রতিষ্ঠা করেছিলেন 1849 খ্রিস্টাব্দে। এখানে ভিডিও তোলা নিষেধ, আমাদের ক্যামেরা আটকে দিল, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না। অনেক অনুরোধ করার পর বলল মোবাইল নিয়ে যান। বিশালাকার রাস মঞ্চ এবং অন্যান্য গিরি গোবর্ধন মন্দির এখানে বিখ্যাত। এই পুরো এরিয়াটাই আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, তার জন্য এরা মেনটেন করে রাখছে এবং জায়গাটার পরিবেশ খুব সুন্দরভাবে রয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে উল্টো দিকে 108 মন্দির আছে, সেখানে দেখতে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে 108 মন্দির দেখবেন। ঠিক 108 মন্দিরের থেকে বেরিয়েই এই দাদা থেকে ভুট্টা কিনলাম 15 টাকা করে পিস, আর 15 টাকা আর 20 টাকা। 20 টাকাটা শক্ত, 15 টাকাটা কিন্তু নরম। আমরা কালনাতে 108 মন্দির দর্শন করতে এসেছি। এই মন্দিরটাও কিন্তু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। এটাও কিন্তু পুরোটা পোড়ামাটির মন্দিরটা। একবার দেখুন, এর এখনো অনেক কিছু ভেঙে গেছে, খারাপ হয়েছে, তবু ওরা অনেক চেষ্টা করছে যে ভালো করে রাখার জন্য। আর এই 108 মন্দিরটার বিশেষতই হচ্ছে পুরো গোল করে ঘোরার, কি সুন্দর দেখুন একবার। আমিও প্রথমবারই দেখছি এটা। 1809 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর প্রতিষ্ঠা করেছিলেন। এখন আপনারা চারিদিকে ঘুরে ঘুরে পুরো শিব মন্দিরটা রাউন্ড করে করা, রাউন্ড শেপে পুরোটা দেখুন। পুরোটা 108টা শিব মন্দির রয়েছে এখানে। এই মন্দিরগুলি দুটো বৃত্তাকার বলয় আটচালা রীতিতে সাজানো। জপমালার 108 আদলে এটি তৈরি হয়েছে। একটা সাদা শিব, একটা হচ্ছে কালো শিব, পুরোটাই এরকম চলছে পুরোটাই। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবু যেটুকু পারলাম আমরা একটু তুলে নিলাম বলে কয়ে, ওনাদের রিকোয়েস্ট করে, তার জন্য একটু তুললাম। বলে অল্প বিস্তর তুলবেন, বেশি তুলবেন না। এখানে 17 দুদিকে 34টা, এই ভেতরে সার্কেলে রয়েছে 34টা শিব মন্দির দেখুন। আর বাকি 108 থেকে 34টা বাদ দিলে 74টা হচ্ছে আউটার সার্কেলটা, বাইরের সার্কেলটাতে। আর ইনার সার্কেলে 34টা রয়েছে সব, এবং প্রত্যেকটাতেই আবার সব সাদা দেখছি পরপর দুটো। হ্যাঁ, সাদাই সব ভেতরে, কিন্তু ভেতরে সব সাদা শিব। এই পুরো চত্বরের মাঝখানে একটা কুয়ো রয়েছে। এই স্থাপত্যটা এমনভাবে তৈরি হয়েছে, মাঝখানে যদি কেউ দাঁড়ায় সে সমস্ত মন্দিরটাই এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাবে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সঙ্গে থাকবেন এবং খুব খুব ভালো থাকবেন। নমস্কার।